কালকে রাত 11টা এবং রাত 2টা 30 মিনিট এবং আজকে সকাল ভোর 7টায় এই তিন সময়ে, বাংলাদেশ সময়ের এই তিন সময়ে ছিল তিনটি বড় দল মাঠে নেমেছিল। তার মধ্যে দল তিনটি হচ্ছে ব্রাজিল। ব্রাজিল খেলেছিল জাপানের বিপক্ষে, তারপরে রাত 2:30টায় প্যারাগুয়ে আর জার্মানি খেলেছিল এবং সকাল 7টায় মরক্কোর সাথে নেদারল্যান্ড খেলেছিল। তো ব্রাজিল কোনো মতে শেষ সময়ের গোলে পার পেয়ে গিয়েছে। তো বাকিরা দুই দল জার্মানি এবং নেদারল্যান্ড বড় দল হিসেবে খ্যাত, এবং নেদারল্যান্ডকে জার্মান গণিতবিদ সম্ভব দিয়েছিলেন, বিশ্বকাপ জয়ী হিসেবে ঘোষণা করেছিলেন বা ভবিষ্যৎবাণী করেছিলেন সম্ভাব্য বিশ্বকাপ জয়ী হিসেবে। তো এই দুই দলই বাদ পড়ে গিয়েছে। এটা হচ্ছে মানে শকিং নিউজ তো বলা চলে, অঘটনও বললে হয়তো খুব একটা ভুল বলা হবে না, তবে আসলে অঘটন বলা যায় কিনা সেটা আলোচনারও দাবি রাখে। জার্মানিকে নিয়ে বলতে গেলে বলা যায় যে গত দুই বিশ্বকাপের তুলনায় জার্মানির এই বিশ্বকাপে কিছুটা ইমপ্রুভ হয়েছে। জার্মানি মানে নক আউট পর্যন্ত গিয়েছে, এটা হচ্ছে জার্মানির পাওয়া। না হলে জার্মানির খেলা যেটা দেখছি, জার্মানির সাবেকরা হয়তোবা জার্মানির খেলা দেখে লজ্জা পাচ্ছেন কিনা, এবং ডাচরাও অর্থাৎ নেদারল্যান্ডের যে সাবেকরা তারাও লজ্জা পাচ্ছেন কিনা সেটা কে জানে আর কি। ইয়োহান ক্রুইফ যদি বেঁচে থাকতেন তাহলে কি বলতেন, আমি সেটাই ভাবছি। দুই দলের খেলার মধ্যে আমি জার্মানির খেলাটা ফলো করতে পারিনি। জার্মানির খেলার সময় ঘুমিয়ে গিয়েছিলাম, পুরোপুরি খেলা দেখার সুযোগ হয়নি। স্কোর দেখেছি তো, এবং কি টুকটাক যতটুকু দেখলাম সোশ্যাল মিডিয়া বা এতে, তাতে মনে হয়নি যে জার্মানি খুব একটা ডমিনেটিং ফুটবল খেলেছে এবং তারা প্রভাব বিস্তার করে খেলেছে, এমন বিষয় নয়। প্যারাগুয়ে বরং তাদেরকে ভালোই তাদের সামর্থ্য অনুসারে চ্যালেঞ্জ জানিয়েছে, আর সেই চ্যালেঞ্জে তারা টপকাতে পারেনি এবং টাই ব্রেকে গিয়ে হেরে গিয়েছে। তো নেদারল্যান্ডের ক্ষেত্রেও যেটা দেখা গিয়েছে, টাই ব্রেকে গিয়ে হেরে গিয়েছে। তবে দুই দলের মধ্যে আমি জার্মানির খেলা যেহেতু দেখিনি, সেটা নিয়ে না বলে এমনিতে একটা কথা বলি। জার্মানির যে পরিবর্তনটা 14 বিশ্বকাপ জেতার জন্য তারা যে পরিকল্পনা শুরু করেছিল, তাদের ফুটবলের সুন্দর ফুটবল খেলা যে সুন্দর ফুটবলের ইনক্লুশনটা, এটা মূলত শুরু হচ্ছে 2004 সালের ইউরোতে তারা প্রথম পর্বে বাদ পড়ে। তো এরপর তারা একটা প্রকল্প হাতে নেয়। তো ওইটা অনুসারে তারা করে যে সেরা ফুটবল প্রতিভাগুলো যাতে তাদের এতে খেলার সুযোগ পায় সেরা পর্যায়ে, সেটা তারা নিশ্চিত করার জন্য একটা প্রকল্প হাতে নেয়। ওই প্রকল্প অনুসারে তারা দেখা যায় যে তখন জার্মান ফুটবল ফেডারেশনের প্রধান তখন একটা কথা বলেছিলেন 14 সালের দিকে, যে আমরা যখন শুরু করেছিলাম তখন চিন্তা করেছিলাম যে কিভাবে শুরু করবো, আর এখন চিন্তা করি যে কি করার বাকি আছে। আর এরকম ভাবে করেছিলেন 14 সালের বিশ্বকাপ জেতার সময়। হচ্ছে তারা এভাবে একটা জিনিস নিশ্চিত করতে চেয়েছিলেন যে অলিম্পিয়াস পাহাড়ের নিচে যদি থাকে অলিম্পিয়াস আর পাহাড়ের গুহায় যদি কোনো ফুটবল প্রতিভা থাকে, সে যাতে তার সামর্থ্য অনুসারে বার্লিন পর্যন্ত পৌঁছাতে পারে সেটা তারা নিশ্চিত করবে। অর্থাৎ ফুটবল প্রতিভা থাকলে যেখানেই থাক সেখান থেকে সে যাতে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে তার নিশ্চয়তা তারা সেই পথটা তৈরি করার চেষ্টা করেছেন। তো সেটা চেষ্টা করে তারা 14 বিশ্বকাপ জিতেছেন। 14 বিশ্বকাপে ব্রাজিলে গিয়ে তারা নিজেদেরকে ক্যাম্প আলাদাভাবে তৈরি করেছিলেন, ক্যাম্পেস বাহিয়া নামে, সেখানে করে বিশ্বকাপ জিতেছেন। কিন্তু চিন্তা করলে একটা জিনিস দেখা যায় যে জার্মানি কিন্তু এই বিশ্বকাপ জিততে সে সময় হিসাব করলে 4 সাল থেকে শুরু করলে তারা বিশ্বকাপ জিততে 3টি বিশ্বকাপ সময় নিয়েছিল মোটামুটি। 6 বিশ্বকাপ এবং এই 10 বিশ্বকাপে তারা সেমি খেলে এবং 14তে গিয়ে তারা অবশেষে তাদের কাঙ্ক্ষিত সাফল্য পায়। কিন্তু এরপরও ওই জেনারেশনটা, ওই দলটা যখন বিদায় একে একে সবাই অবসরে গেল বা দল থেকে বাদ পড়লো বয়সের কারণে, তো 18তে নতুন দল খেলা নতুন নতুন প্লেয়াররা ইনক্লুড হতে শুরু করলো। এরপর থেকে জার্মানির সেই সৌন্দর্যটা ফুটবল থেকে যেন হারিয়ে গেল। কোচ কিন্তু একই কোচ ছিল, 10, 14, 18, 22 সালে জোয়াকিম লোর অধীনে খেলেছে, কিন্তু তারা আর ওই এটা খুঁজে পায়নি। তাদের যে ডিএনএটা ওইটার সাথে সমন্বয় করে সুন্দর ফুটবলের যে ওইটা তারা খেলার চেষ্টা করেছে। ফুটবল সুন্দর খেলেনি তা নয়, কিন্তু শেষ পর্যন্ত ফলাফলই কথা বলবে। ওইটা বললে বলা যায় যে জার্মানির খেলা বা জার্মানিকে নতুন করে তাদের খেলা নিয়ে ভাবতে হবে। 2026 বিশ্বকাপে এসেও তারা যেভাবে বিদায় নিল, এটা অপ্রত্যাশিত। এক ম্যাচে 7 গোল করলো, এরপরে আর তাদের কোনো নেই। এরপর থেকে তাদের পারফর্ম কিন্তু ডাউনই হয়েছে বলা চলে। তাদের যে প্রভাব বিস্তারকারী যে ডমিনেটিং ফুটবলটা
নির্দয় ফুটবল খেলার যে এটা ছিল ওইটা কিন্তু মিসিং দেখা যাচ্ছে অনেকগুলো বিশ্বকাপেই। তো জার্মানিকে এটা নিয়ে নতুন করে ভাবা উচিত বলে আমার মনে হয়। জার্মানি চেষ্টা করা উচিত যে তাদের যে আগের যে নির্দয় এবং যান্ত্রিক যে ফুটবল সেটার সাথে সুন্দর ফুটবলের একটি কার্যকর একটা সিস্টেম দাঁড় করানোর দিকে মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি আরকি। তো দেখা যাক তারা তো নিশ্চয়ই এটা নিয়ে কাজ করছে। আসলে এগুলা বললেই হয় না। কারণ ফুটবলে অনেকগুলো দলই আসলে এখন ফুটবল নিয়ে যারা ইয়া করছে ফুটবল খেলার জাতিগুলো ফুটবল নিয়ে অনেক গভীরভাবে কাজ করে এবং ডাটা এনালাইসিস করে। তো সেইজন্য আসলে দলগুলোর মধ্যে ব্যবধান কমে আসছে। এটা একটা ফ্যাক্টর। কিন্তু তারপরেও নিজেদের কিছু কাজ করার বিষয় আছেই। এটা বলাই যায় এতে। তো এটা তো আছে। এবার যদি নেদারল্যান্ডকে নিয়ে যে কিছু বলতে হয় তাহলে বলব রোনাল্ড কোম্যানের দল যা খেলেছে আমি যতটুকু দেখলাম মানে মনে হচ্ছে আমি ভ্যান ডাইক তাদের ভ্যান ডাইকের দিকে যখন তাকালাম যে মনে হচ্ছিল তার শরীর চলছে না। মানে হাল ছেড়ে দিয়েছে খেলার ইয়াতে। তো এটা দেখে মানে আমার খুব বিরক্ত লেগেছে। খেলার ধরনটা মরক্কোর সাথে যেভাবে খেলেছে এটা মানে নেদারল্যান্ড থেকে আমি আশা করিনি। ব্রাজিলের সাথে মরক্কো ভালো খেলেছে এটা বলতে পারেন। কিন্তু ব্রাজিল এই বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে যত কথাই বলেছি বারবারই বলেছি ব্রাজিলকে নিয়ে খুব উচ্চাভিলাষী হওয়ার সুযোগ নেই। ব্রাজিলের অনেক সমস্যা গেছে কিন্তু গিয়েছে। নেদারল্যান্ডের ক্ষেত্রে বলা চলে নেদারল্যান্ডকে কিন্তু অনেকে বিশ্বকাপ জয় করতে জয় করতে পারেনি এরকম একটা সম্ভাবনা ছিল বলে যে নেদারল্যান্ডের এই সম্ভাবনাটা ছিল বা ব্রাজিলের থেকে ভালো অবস্থানে ছিল এটা বলা চলে। তো সেই হিসেব করলে নেদারল্যান্ড আর একটু ভালো খেলা মানে আমরা আশা করতেই পারি নেদারল্যান্ড থেকে কিন্তু সেটা দেখা যায়নি। রোনাল্ড কোম্যানের অধীনে দলটা যেভাবে খেললো রোনাল্ড কোম্যান ছিল ইয়োহান ক্রুইফেরও যে বার্সেলোনার যে ড্রিম টিম ছিল ওইটার সদস্য এবং ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক এবং বলা চলে যে টোটাল ফুটবলের যে ডিএনএ এটা তার মধ্যে বেশ ভালোভাবেই প্রথিত আছে কিন্তু তার দলের খেলা দেখে এটা আজকে মনেই হলো না। বার্সেলোনাতেও তিনি যখন কোচ ছিলেন একেবারে খারাপ খেলেননি, সুন্দর ফুটবলই খেলানোর চেষ্টা করেছেন কিন্তু মানে আজকে তার দলের খেলা দেখে আমি খুবই হতাশ। তারা যেভাবে দ্বিতীয় ম্যাচে ফিরে এসেছিল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দেখে আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু সেই হিসেব করলে আজকে যেটা খেলেছে মানে এটা পুরোপুরি ক্লুলেস খেলা। তাদের হিসেব করলে বলবো এই জিনিসটা কিন্তু পর্তুগালের ক্ষেত্রেও দেখা গিয়েছে। বড় দলগুলার এটা কিন্তু এগুলো নিয়ে ভাবতে হবে। এই যে অধারাবাহিকতা মানে পারফরমেন্স আপ এন্ড ডাউন করছে এটা নিয়ে কিন্তু বড় দলগুলোর কাজ করতে হবে। না হলে যা দেখা যাচ্ছে যে এবার ছোট দলগুলা কিন্তু ভালোই চ্যালেঞ্জ জানাচ্ছে। তো এটার কারণে মানে এক ম্যাচে আপনি খারাপ করবেন সেটার তো সুযোগ নেই। আর এমনিতে নকআউট পর্বে আসলে মানে সিরিয়াস না হয়ে উপায় নেই। ভালো খেলার চেষ্টা করতে হবে। না হলে কষ্ট এইরকম পারফর্মে অবাক হওয়ার কিছু থাকবে না। ব্রাজিল তো কোনোমতে বেঁচে গিয়েছে। ব্রাজিলেরও সামনের ম্যাচে হয়তো সুইডেন বা নরওয়ের মধ্যে যেকোনো এক দলকে পেতে যাচ্ছে। তারা আজকে মাঠে নামবে। তো ব্রাজিলকেও সতর্ক থাকতে হবে। ব্রাজিলকে নিয়ে তো এমনি আগেই বললাম যে খুব একটা আশাবাদী হওয়ার কিছু নেই, আবার একেবারে আশাহত হওয়ারও কিছু নেই, সেটা আলাদা। কিন্তু বাকিদের ক্ষেত্রে বলব যে এখন থেকে মানে ম্যাচগুলো আরো সিরিয়াস না হলে প্লেয়াররা এবং পুরো দল তাহলে কিন্তু এইরকম অঘটন আরো দেখা যেতে পারে এবং আমার মনে হয় যে শেষ পর্যন্ত আর্জেন্টিনা আর ফ্রান্সই মানে যেটা বলেছি গ্রুপ পর্ব শেষে আর্জেন্টিনা আর ফ্রান্সই বিশ্বকাপ খেলার জন্য ফেভারিট। তো আমার কাছে এটাই মনে হচ্ছে যে এখন পর্যন্ত আর্জেন্টিনা আর ফ্রান্সই নিজেদের শেপটা ধরে রেখেছে। আর যদিও তাদের দুই দলেরই কিছু দুর্বলতা আমার চোখে পড়েছে কিন্তু সেগুলো তারা আড়াল করতে পেরেছে। ৩ ম্যাচের মধ্যে উভয় দলই ৩ ম্যাচের মধ্যে সেভাবে নিজেদের দুর্বলতাগুলোকে করে ওভারকাম করে ম্যাচগুলো জিতেছে। এবং মোটামুটি যা খেলেছে এটা ধরে রাখতে পারলেও মনে হয় যে এরা মানে সেমি পর্যন্ত একেবারে নরমালি যেতে পারবে। এটা আরকি। তো বাকিটা দেখা যাক কি হয়। বাকি দলগুলো নিজেদের ওয়েক আপ যে কলটা এটা পেয়ে যাওয়ার কথা। ওয়েক আপ কলটা এটা সব জার্মানি এবং নেদারল্যান্ডের ফলাফল থেকে দেখে পাওয়ার কথা এবং ব্রাজিলের ম্যাচ দেখো একই কথা বলবো। ব্রাজিলের ম্যাচের ক্ষেত্রেও এই যে ফলাফল হয়েছে এতে অন্য দলগুলোর জন্য এটা কিন্তু ওয়েক আপ কল। যদি এখন যদি ঘুম না ভাঙে তাহলে বিশ্বকাপ থেকে প্রত্যাশা আছে সেটা পূরণ করার আগেই বিদায় নিতে হবে আরকি।
তো যাই হোক, বিশ্বকাপ উপভোগ করুন। বিশ্বকাপ আসলে পুরোপুরি জমে উঠছে এটা বলা যায়। তো উপভোগ করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার দা স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।